আর ফার্স্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার বর্ধমান ইউনিভার্সিটির 5 ইয়ার্স বিএলএলবি যে হচ্ছে গিয়ে তোমার কি বলে। আচ্ছা, কেউ কিন্তু হচ্ছে গিয়ে মাইক্রোফোন অন রাখবে না বা কেউ কিন্তু হচ্ছে গিয়ে তোমার আননেসেসারি ভিডিও অন করবে না। আচ্ছা, সবার ফার্স্টে আমি একজনের অ্যাডমিট কার্ড আমি শো করতে পারছি না, বাট আমি তোমাদেরকে ইনফর্ম করে দিচ্ছি অ্যাডমিট কার্ডে যেগুলো লেখা আছে তার মধ্যে ফার্স্ট যে পয়েন্টে লেখা আছে, ক্যান্ডিডেটস আর ডাইরেক্টেড টু ব্রিং উইথ দেম অল ভ্যালিড ফটো আইডি প্রুফ অ্যালং উইথ দ্য অ্যাডমিট কার্ড অন দ্য ডে অফ এক্সামিনেশন। দেখো, এখন একটা বলেছে যে হচ্ছে গিয়ে তোমাদেরকে ভ্যালিড আইডেন্টিটি হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা প্রুফ নিতে হবে। ভ্যালিড যে হচ্ছে গিয়ে ফটো আইডি নিতে হবে। এখন ভ্যালিড ফটো আইডির জন্য তুমি কি নিয়ে যেতে পারো? ভ্যালিড ফটো আইডির জন্য তুমি আমি বলতে পারি তোমার কাছে হয়তো আধার কার্ড আছে, কারো কাছে, প্রত্যেকের কাছে কারো কাছে ভোটার কার্ড আছে, কারো কাছে প্যান কার্ড আছে। যে কোনো একটা তুমি ভ্যালিড আইডেন্টি প্রুফ হিসাবে নিয়ে যেতে পারো বা ভ্যালিড আইডি প্রুফ হিসাবে, ভ্যালিড ফটো আইডি প্রুফ হিসাবে নিয়ে যেতে পারো, যে কোনো একটা নিয়ে যেতে পারো। প্রুফ অ্যালং উইথ অ্যাডমিট কার্ড অন দ্য এক্সামিনেশন, এবং হচ্ছে গিয়ে তোমাকে অ্যাডমিট কার্ড সবাই নিয়ে যাবে। এখন মাথায় রাখবে, আমি একটা জিনিস বলতে পারি যে হচ্ছে তোমাদের আধার কার্ড আছে, এই আধার কার্ডটা কিন্তু মাথায় রাখবে হচ্ছে গিয়ে অরিজিনাল নেবে, তার সাথে সাথে কিন্তু হচ্ছে একটা কালার প্রিন্ট এবং একটা কিন্তু হচ্ছে নর্মাল যে ব্ল্যাক এন্ড হোয়াইট জেরক্স হয় সেটা কিন্তু নিয়ে নেবে। যদি তুমি ভোটার কার্ড নাও অ্যাজ ওয়েল এজ সেম জিনিসটাই নেবে, যদি তুমি প্যান কার্ড নাও সেম জিনিসটাই, মানে একটা কালার প্রিন্ট, একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা জেরক্স নিয়ে যাবে। এবং হচ্ছে কি আমি যেটা মনে করি সেই ক্ষেত্রে হচ্ছে কি আধার কার্ডটা বেশি প্রেফারেবল ভ্যালিড ফটো আইডি হিসাবে। এবার হচ্ছে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে আমি সেম জিনিসটাই বলবো, যে হচ্ছে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডেরও একটা কালার প্রিন্ট এবং হচ্ছে গিয়ে একটা তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, আমাকে ফার্স্টে কোনো মানে ডাউটস আছে? ডাউটসটা আমি পরে নেব। বলো। তোমার নামটা বলো। নামটা বলো, তোমার নামটা বলো। দিয়া সাহা না দিয়া খাতুন? দিয়া সাহা। না, আমি তেমন কিছু এক্স্যাক্টলি বলিনি, আমি জাস্ট সিম্পল একটা কথা বললাম যে একটা ফার্স্ট অপশনে বললো যে ভ্যালিড ফটো আইডি হিসাবে তুমি আধার, ভোটার বা প্যান কার্ড যে কোনো একটা জেরক্স এবং হচ্ছে অরিজিনালটা নিয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে সেকেন্ড যেটা বলছিলাম, আমি ক্লাস সবেমাত্র শুরু করেছি। অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার যেটা অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে মাথায় রাখবে হচ্ছে গিয়ে তোমার অরিজিনাল এবং হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ডের যে যদি তোমার পসিবল হয় একটা হচ্ছে গিয়ে অরিজিনাল, তো তোমাদের কাছে কোনো অ্যাডমিট কার্ড যায়নি, অ্যাডমিট কার্ডের যেটা এসছে সেইটাই তোমাদের কাছে মেইল আইডিতে যেটা এসছে সেটাকে তোমাদেরকে প্রিন্ট আউট। আই হোপ তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। এমন কেউ আছো যার অ্যাডমিট কার্ড নিয়ে কোনো সমস্যা আছে? এনিওয়ান? আচ্ছা, আহ, আমি যা শুনতে পাচ্ছি তার মধ্যে হচ্ছে গিয়ে কারো অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা নেই, প্রত্যেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে এবং প্রিন্ট আউট করে নিয়েছে। তো একটা কালার প্রিন্ট করে নেবে অ্যাডমিট কার্ডের, এবং হচ্ছে কি একটা যে নর্মাল যে ব্ল্যাক এন্ড হোয়াইট জেরক্স সেটা করে নেবে। এটাই তোমাদের হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে 2 নম্বর পয়েন্টে অ্যাডমিট কার্ডে যেটা মেনশন করে দিয়েছে সেখানে লিখেছে, আচ্ছা যার যা ডাউটস আছে আমি এই জেনারেল পয়েন্ট গুলো বলার পরে আমি তোমাদেরকে বলবো সবগুলো। ক্যান্ডিডেট শুড রিপোর্ট অন দ্য এক্সামিনেশন ভেন্যু অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর দ্য হচ্ছে গিয়ে কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। তাহলে কি এক্সাম কটা থেকে স্টার্ট হচ্ছে? এখানে যা টাইম মেনশন করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 12 নুন থেকে শুরু করে হচ্ছে গিয়ে 2:30 আওয়ার, মানে হচ্ছে গিয়ে তোমাকে দুপুর 2:30 অব্দি হচ্ছে গিয়ে তোমাকে এক্সাম দিতে দেওয়া হবে। এর মধ্যে হচ্ছে গিয়ে 1 ঘন্টা জিকের জন্য এবং 1.5 ঘন্টা কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের কি বলবো ইংলিশের জন্য রাখা হয়েছে। এবার সেই ক্ষেত্রে মাথায় রাখবে হচ্ছে গিয়ে তাহলে তোমাকে মোটামুটি মিনিমাম হচ্ছে গিয়ে 11:30-র মধ্যে, কি বললাম, মিনিমাম হচ্ছে গিয়ে তোমাদের 11:30 AM এর মধ্যে কিন্তু রিপোর্টিং করতে হবে। আমি তোমাদেরকে একটা টাইমের ব্যাপারে বলতে পারি, তোমরা প্রত্যেকে কিন্তু হচ্ছে বিফোর, হ্যাঁ মানে হচ্ছে কি আমি বলবো হচ্ছে মানে 11টার মধ্যে প্রত্যেকে কিন্তু ওখানে রিপোর্টিং করে নেবে বা 11টার মধ্যে পৌঁছে যাবে। এবার প্রত্যেকের বাড়ি তো এক জায়গাতে নয়, কারো বাড়ি দূরে, কারো বাড়ি কাছে, কারো বাড়ি ডিস্টেন্স আলাদা আলাদা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এটাই জাস্ট বলতে চাই, আচ্ছা আমাদের ব্যাচে যারা আছো তাদের মধ্যে থেকে যে কোনো একজন একটু জাস্ট এটা খেয়াল রাখবে যে কেউ ভিডিও অন করছে কিনা। আমি তো এটা সবার জন্য দিয়েছি। দিয়া তো বললে, দিয়া তো আমাদের ব্যাচে আছো, দিয়া জাস্ট তুমি এটা খেয়াল রাখো যে কেউ ভিডিও অন করছে কিনা। যদি আমাকে ভিডিও অন করে আমাকে জাস্ট একটু মেনশন করবে। দিয়া, শুনতে পাচ্ছো? ওকে, তুমি এটা জাস্ট একটু দেখবে যে কেউ ভিডিও, বা বাকিদের মধ্যে যারা আছো ব্যাচে পড়ো তাদের মধ্যে যে কোনো একজন দেখবে যে ভিডিও অন করছে কিনা কেউ আননেসেসারি। যাক, এইটা একটা গেল। যে হচ্ছে আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যে হচ্ছে গিয়ে তোমরা প্রত্যেকে কিন্তু সকালে 11টার মধ্যে পৌঁছে যাবে, কারণ একটু আমাদের হাতে যদি 30 মিনিটস টাইম থাকে সেটা আমি বলবো খারাপ কিছু নয়। আচ্ছা, 11:30-র মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম 30 মিনিট আগে। আচ্ছা, এবার হচ্ছে বলছে যে
আহ, যদি তোমরা কেউ মোবাইল ফোনস তোমাদের অনেকের প্রত্যেকের স্মার্টফোন আছে এবং হচ্ছে গিয়ে প্রত্যেকের কাছে হচ্ছে গিয়ে আবার কি বলবো ক্যারি অ্যান্ড অর ইউজ অফ মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচেস বা হচ্ছে ক্যালকুলেটরস অর এনি সর্টস অফ ইলেকট্রনিক গ্যাজেটস আর স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য এক্সামিনেশন হল। এবার এটার একটা সলিউশন বলছি। যদি তোমাদের সাথে কেউ হচ্ছে গিয়ে গার্জিয়ান যায়, প্রত্যেকের সাথে নিশ্চয় আমি আশা করবো যে তোমাদের গার্জিয়ান বলতে বাবা মাকে নিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমার সিনিয়র দাদা, ছোট ভাই, মানে সাপোর্ট হিসাবে নিয়ে যেতে পারো। কেন কেন বলছি এই জন্য, আমি একটা জিনিস বলতে চাই যে হচ্ছে গিয়ে তোমাদের প্রত্যেকে ক্যান্ডিডেট এক্সাম দিতে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট থাকে যারা আবার এক্সামিনি হিসাবে যায়, কিন্তু তাদের কিছু অন্যান্য ইন্ডিকেটর থাকে বা তাদের কিছু অন্যান্য ইন্টারেস্ট থাকে। এটা অনেক ক্ষেত্রেই তোমরা শুনে থেকেছো যে কিছু কিছু স্টুডেন্টের স্মার্টফোন, ইলেকট্রনিক গ্যাজেট বা অন্য কিছু কিন্তু এক্সাম হল থেকে মানে গায়েব হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেগুলো বাইরের লোকেরা তো করবে না, তোমাদের ক্যান্ডিডেটদের মধ্যেই কেউ না কেউ এই জিনিসগুলো ঘটাবে। এগুলো ঘটায়, আমরা দেখেছি বিভিন্ন। কারণ কি, তারা ইউনিভার্সিটি কিন্তু কোনো রকম মাথায় রাখবে তোমার যে সমস্ত হচ্ছে গিয়ে গেজেটস থাকবে, ইলেকট্রনিক গেজেটস বা অনেকের ক্ষেত্রে থাকে না বেল্ট ফেল্ট, এগুলো অ্যালাউ করে না। আমি আশা করছি বর্ধমান ইউনিভার্সিটি ওগুলো অ্যালাউ করবে। জাস্ট এখানে জাস্ট এটা লিখে দিয়েছে যে হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রনিক গ্যাজেট গুলোকে জাস্ট হচ্ছে রেস্ট্রিক্ট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার যদি কোনো কারো ক্ষেত্রে আইফোন টাইফোন থাকে বা অন্যান্য অ্যান্ড্রয়েডেরও অনেক দামি দামি স্মার্টফোন থাকে, তো কারো কাছে এই সমস্ত জিনিস থাকলে আমি বলবো অ্যাটলিস্ট তোমার ফ্রেন্ড সার্কেল, যদি মানে ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে কেউ না যেতে চায়, বাবা ভাই বোন দিদি মা কেউ না যেতে চায়, তোমার মানে ফ্রেন্ড সার্কেলেরও যদি কেউ যায়, একজনকে নিয়ে যাবে, এটা ভালো হবে। তার কাছে তোমার ব্যাগটা থাকবে, তার কাছে তোমার স্মার্টফোনটা থাকবে, তার কাছে তোমার যদি কোনো রকম অর্নামেন্টস থাকে আহ, খুব মূল্যবান, সেগুলো যদি অ্যালাউ না করে ইনসাইড দা হল, তো সেই ক্ষেত্রে তুমি তার কাছে রেখে যাবে, এটা সেফ থাকবে। কারণ তোমার কোনো জিনিস হারালে ইউনিভার্সিটি কোনো রকম সেফটি সিকিউরিটি রেসপন্সিবিলিটি নেবে না, এটা ওখানে মেনশন করে দিয়েছে। এটা একটা বললো। আরেকটা নেক্সট হচ্ছে গিয়ে 3 নাম্বার হলো। এবার 4 নাম্বার পয়েন্টসে যেটা বলেছে, সেটা বলেছে হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটস ফাউন্ড ইন কপিং রেস্টোরিং অ্যানি আনফেয়ার মিনস আর লাইবেল টু দ্য ডিসকোয়ালিফাই। মাথায় রাখবে, আমি একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের মধ্যে যতজন এক্সাম দিচ্ছে, এক্সাম আমি দেখলাম হচ্ছে 357 বা এরকম একটা, আমি 400ই ধরে নিলাম। এবার যাই হোক, আমি যতজনের থেকে 350, 400 যাই ধরলাম, এর মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে শুধুমাত্র 120 ক্যান্ডিডেট হচ্ছে গিয়ে চান্স পাবে, বাকিরা তো চান্স পাবে না সবাই। এবার তার একটা কাট অফ বাগেরা থাকবে, সেই দিকে আমি যাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি বলবো ম্যাক্সিমাম জনই তোমরা চান্স পাবে। এবং তোমরা যারা যারা আজকে ক্লাসে আছো, ম্যাক্সিমাম জনই চান্স পাবে, তুমি দেখে নিও যখন মেরিট লিস্ট বেরোবে। তো এর মানে এই নয় যে সে আনন্দ আমি পরীক্ষায় কিছুই লিখবো না, সাদা খাতা জমা দিয়ে চলে আসবো, স্যার বলেছে চান্স পেয়ে যাবো, এরকমটা করতে যেও না। আমি বলছি লিখে আসলে ঠিক চান্স পাবে প্রত্যেকে, এটা আমার বিশ্বাস, এটা আমি পার্সোনালি বিলিভ করি। এবার ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে গিয়ে কি বলে, সেটা হচ্ছে কোনো রকম আনফেয়ার মিনস বা কোনো রকম, দেখো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা তো তোমার স্কুলের এক্সাম নয়, এটা তো তোমার কলেজের এক্সাম নয়। সেক্ষেত্রে তোমার ইনভিজিলেটরের সাথে তোমার পরিচয় আছে, কোনো সমস্যা হবে না, এই ধরনের জিনিসগুলো করতে যেও না। আমি বলবো যে হচ্ছে কি, নিজে যতটা প্রিপেয়ার করেছো, নিজে ওয়েল প্রিপেয়ার আছো, নিজের উপরে বিলিভ রাখো, ট্রাস্ট রাখো, একটা ভালো এক্সাম হবে, এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি। কোনো রকম আনফেয়ার কিছু করার দরকার নেই, বা হচ্ছে এক্সামে পাশের জনকে জিজ্ঞাসা করা বা নিজের যে কপি আছে সেটা পাশের জনকে দেওয়া, এগুলো করাটা সেলফ রিস্ক নিয়ে তুমি করতে পারো, বাট আমি বলবো যে এটা কোনো রকম দরকার নেই। এটা একটা বলা হয়েছে, ডিসকোয়ালিফাই করা হবে যদি এরকম কেউ করে। নেক্সট যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড লিভ দ্য এক্সামিনেশন আনটিল দ্য হচ্ছে এক্সামিনেশন ইজ ওভার। আফটার দ্য টেস্ট ইজ ওভার ক্যান্ডিডেট আর ডাইরেক্টেড টু দ্য সাবমিট দ্য আনসার স্ক্রিপ্ট দ্য ইন্টার। দুটো পয়েন্ট বলেছে। একটা হচ্ছে তাহলে 12টা থেকে হচ্ছে গিয়ে তোমাদের এক্সাম হবে, তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে 11:30-তে আমাদেরকে যদি এক্সাম হলে এন্টার করায়, যদি আমরা দেখি তাহলে 11:30-তে আমাদের এক্সাম হলে এন্টার করাচ্ছে, তাহলে তার আগে আমরা একটা ওয়াশরুম দেখে নেবো। যদি ওখানে এক্সামে কোনো রকম ওয়াশরুম না থাকে, আশেপাশে যদি কোনো ওয়াশরুম অফকোর্স থাকবে, একটা ইউনিভার্সিটিতে ওয়াশরুম থাকবে না, এত লোকেরা যাবে, তোমাদের যার যা ফ্রেশ হওয়ার আছে, ছেলে মেয়ের যাই হোক, সেপারেট অফকোর্স ওয়াশরুম থাকবে, সেখানে ফ্রেশ হয়ে নেবে তোমরা, প্রত্যেকে ফ্রেশ হয়েই যাবে। কেন বলছি, তোমাদেরকে এখানে মেনশন করে দিয়েছে যে হচ্ছে গিয়ে ডিউরিং দ্য এক্সাম কিন্তু তোমাদেরকে বাইরে অ্যালাউ করবে না। তো সেই ক্ষেত্রে মাথায় রাখবে যে মানে 2.5 আওয়ার, মানে হচ্ছে আড়াইটার সময় হচ্ছে গিয়ে তোমাদেরকে সেটা ছাড়া হবে। তার মানে 2.5 ঘন্টা টাইম কিন্তু, বা 3 ঘন্টা টাইম কিন্তু কম নয়। তো সেই ক্ষেত্রে যখন ছাড়বে না, তো সেই ক্ষেত্রে লিভ করতে দেবে না, সেই ক্ষেত্রে আমি বলবো আহ, যত রকম এক্সটার্নাল অ্যাক্টিভিটিস আছে সেগুলো বাইরেই সেরে নেবে। বা হচ্ছে এরকম আরেকটা জিনিস, সেটা এটার ক্ষেত্রে মানুষের প্রয়োজন হচ্ছে ইউরিনটা বেশি আসতে পারে, তো সেই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করার একটাই, যে হচ্ছে তুমি যখন মর্নিং এ বেরোবে তখনই তোমার যতটা হচ্ছে জল খাওয়ার আছে তুমি জল খেয়ে নেবে। আমি বলবো যে হচ্ছে এক্সাম হলে
খুব একটা জল তেষ্টা না পেলে জলটা খাবে না। হ্যাঁ? আ খুব একটা জল তেষ্টা না পেলে বা তোমার যদি সেরকম দরকার না হয় unnecessary, হ্যাঁ, এবার জলের বোতলটা সাপোর্ট হিসাবে অফ কোর্স নিয়ে যাবে প্রত্যেকে। কখন কি হয়, আ কা 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 অন্যরা তো তার জলের বোতল তোমাকে অ্যালাও নাও করতে পারে না? তো জলের বোতল সাপোর্ট হিসাবে নিয়ে যাবে। কিন্তু unnecessary জল খাওয়ার ওই টাইমটাতে দরকার নেই বা তার আগে ১ ঘন্টা ১.৫ ঘন্টা আগে জল খাওয়ার দরকার নেই। আমি মনে করি একটা দিন যদি তুমি একটু নিজেকে সেভ করো, তাতে তোমার তেমন একটা যে বড় ক্ষতি হবে সেটা নয়। যাক, এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে গিয়ে তোমার until the examination is over. After the test is over, এবার হচ্ছে গিয়ে সবসময় মাথায় রাখবে এক্সামে যে হচ্ছে গিয়ে তোমাদেরকে কপি দেওয়া হবে, সেই কপিতে তোমাদের নাম, সেই কপিতে তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার, সেই কপিতে তোমাদের আরো যে সমস্ত যেগুলো আছে, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ইনভিজিলেটর যিনি থাকবেন তার সিগনেচার না হলে কিন্তু সেটা ভ্যালিড আনসার শিট হবে না। তার সিগনেচার করিয়ে নাও। এগুলো কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি। এগুলো তোমাদের লায়াবিলিটির মধ্যে আসে এবং আনসার স্ক্রিপ্ট যেটা থাকবে সেটা ওনাকে সাবমিট করতে হবে। এবার এখানে কয়েকটা জিনিস হয়তো তোমাদের কি বলবো, যেটা তোমাদের আনসার শিট থাকবে সেখানে কয়েকটা জিনিস লিখতে হবে। দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডেই লেখা আছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। তাহলে অ্যাপ্লিকেশন নাম্বারটা ঠিকভাবে লিখবে, নাম্বার 1। নাম্বার 2 তে তোমাদের একটা রোল নাম্বার থাকবে। এই দুটো জিনিস হচ্ছে গিয়ে সেখানে আনসার স্ক্রিপ্ট যেটা দেবে সেটা হচ্ছে গিয়ে তোমার কপিতে লিখতে হবে। এটা একটা ব্যাপার গেল। আরেকটা টাইমটাও আমি বলে দিলাম। ডেটটা হচ্ছে গিয়ে আগামীকালকে 14th অগাস্ট 2000। আগামীকালকেই তো 14th অগাস্ট, হ্যাঁ। আগামীকালকেই 14th অগাস্ট হচ্ছে গিয়ে। কালকে কি বার আছে? কালকে মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে হচ্ছে ফ্রাইডে আছে। তো ফ্রাইডে তো কালকেই এক্সাম আছে তো প্রত্যেকে এটা একটা দেখে নিলে। আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের মোস্ট প্রবাবলি আমি যেটা দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের ইনভিজিলেটরের সিগনেচার করা হতে হবে। তো ইনভিজিলেটরের সিগনেচারটা ওখানে বলছে সিগনেচার অফ দ্য ও সরি ওটা বলছে যে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট প্রেজেন্স অফ, আচ্ছা, যারা অ্যাডমিট কার্ড ভালো করে মাথায় রাখো, যারা অ্যাডমিট কার্ডের মধ্যে অলরেডি সিগনেচার করে নিচ্ছ এটা কিন্তু অ্যালাউ করা হবে না। তাহলে কি করতে হবে? অ্যাডমিট কার্ডটা অ্যাজ ইট ইজ একটা কালার কপি, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউট করে নেবে। সেটা তুমি এক্সাম হলে তুমি এন্টার করবে অ্যাডমিট কার্ড দিয়ে। দেন তোমার যে অ্যাডমিট কার্ড থাকবে সেটা ইনভিজিলেটর তোমার প্রেজেন্সে কিন্তু মানে বা ইনভিজিলেটর সেখানে দাঁড়িয়ে থাকবে, তার প্রেজেন্সে তুমি সেই অ্যাডমিট কার্ডের মধ্যে সিগনেচার করতে পারবে। তো এখন বাড়ি থেকে যারা হচ্ছে সিগনেচার করে যাচ্ছ সেটা অ্যালাউ করা হবে না, এক্সট্রা কপি নিয়ে যেতে হবে। যাক, এইটা একটা হলো। এবার হচ্ছে গিয়ে তোমার এক্সাম সেন্টারের ব্যাপারে। এক্সাম সেন্টারের যে ব্যাপারটা সেটা নিয়ে অনেকের অনেক ডাউট আছে বা অনেকের অনেক কোশ্চেন্স আছে। হ্যাঁ, বলো। আচ্ছা, যারা আমি আমি একটা কথা বলছি। ১ মিনিট, জাস্ট আ মিনিট। যার যেটা কোশ্চেন থাকবে তার আগে তার নামটা একটু বলবে আমাকে। আমি এখান থেকে মানে শো হচ্ছে না তো, তাই আমাকে একটু নামটা বলো। যে কোশ্চেনটা করছো। নাম বলবে, দেন কোশ্চেনটা বলো। হুম, বলো। না, আমি বললাম, আমি জাস্ট একটা বললাম যে একটা কালার প্রিন্ট থাকবে, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি পসিবল হয়। এখন ধরো তোমার কাছে ২ কপি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তোমার পক্ষে কালার প্রিন্ট করানো এই মুহূর্তে পসিবল না। সে ফাইন্যান্সিয়াল কারণ হতে পারে, সে তুমি যেতে পারবে না, অনেক দূরে হয়তো প্রিন্ট আউটের মানে সাইবার ক্যাফে আছে বা যেকোনো রিজন। তাহলে সেক্ষেত্রে তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে অ্যাক্সেস করো এই মুহূর্তে। অপশনাল আমি রাখলাম। যদি কারো পক্ষে পসিবল হয় যে একটা কালার প্রিন্ট, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পসিবল হয়, সেটা তুমি নিয়ে যেও। আর যদি পসিবল না হয়, যদি সেটা তোমার পক্ষে করাটা ইম্পসিবল হয়, সেক্ষেত্রে কোনো রকম মানে কি বলবো, আ আ মানে হেডেক নেওয়ার দরকার নেই। বুঝতে পারলে? ওকে। এবার হচ্ছে গিয়ে তোমার এক্সাম সেন্টারের ব্যাপারটা আমি বলছিলাম। আ এক্সাম সেন্টারের ক্ষেত্রে যেটা ব্যাপার আছে, এক্সাম সেন্টারে মাথায় রাখতে হচ্ছে এটা রাখা হয়েছে একাডেমিক ক্যাম্পাস গোলাপবাগ, বর্ধমান ইউনিভার্সিটি। এবার এইটা মাথায় রাখবে, আমি এক্সাম সেন্টারের যে লোকেশনটা আছে না, লোকেশনটা অলরেডি কিন্তু হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করেছি। মানে ব্যাচের গ্রুপে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ফ্রি গ্রুপে। তো প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবে লোকেশনটা। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কিভাবে যাবে আমি তাও বলে দিচ্ছি। যারা বাসে আসো বা তুমি বর্ধমান বাস স্ট্যান্ডে চলে আসো, সেখান থেকে বর্ধমান বাস স্ট্যান্ড অথবা বর্ধমান যে জাংশন আছে রেলওয়ে স্টেশন সেখানে চলে আসো। যে যেখান থেকে ট্রেনে বাসে যেভাবে যে যেখান থেকে আসবে চলে আসো, সমস্যা নেই। এবার হচ্ছে গিয়ে এসে দেন সেখান থেকে এখন তো অটো, টোটো যাই থাকুক বা র‍্যাপিডো বা উবের বা হচ্ছে গিয়ে তোমার যাত্রী সাথী বা ট্যাক্সি, মানে তোমার যেটা কমফোর্টেবল। হ্যাঁ, হেঁটে যদি যেতে চাও হেঁটেও যেতে পারো। কোন রকম সমস্যা নেই। যেটা তোমার কমফোর্টেবল তুমি স্টেশন থেকে বেরোবে, বাস স্ট্যান্ডের থেকে বেরিয়ে কাউকে একজনকে বলবে যে আমি বর্ধমান ইউনিভার্সিটি গোলাপবাগ ক্যাম্পাসে যাবো। যে কাউকে বলবে যে বর্ধমান ইউনিভার্সিটি গোলাপবাগ ক্যাম্পাসে যাবো। তোমাকে সে ৳১০ ৳১৫ মানে ওই অটো টোটোতে গেলে ৳১০ ৳১৫, বাসে গেলে ওই ৳১০ ৳১৫ ভাড়া হবে। বড়জোর ৳২০ ভাড়া হবে ম্যাক্সিমাম। র‍্যাপিডো, উবেরে গেলে ওই
তোমার 50-60 টাকা বা 70 টাকা ভাড়া হতে পারে, ট্যাক্সিতে গেলে 100-150 বা 200 টাকা ভাড়া হতে পারে। তো যে যেখানে যেভাবেই যাবে সেভাবে তুমি চলে যাবে, গিয়ে হচ্ছে গিয়ে তোমার কি বলে, তুমি এক্সাম সেন্টারে পৌঁছে যাবে, এটা তো বললাম। আচ্ছা, আমি এতক্ষণ যতগুলো জিনিস বললাম তার মধ্যে কারো কোনো সমস্যা আছে, মানে কারো কোনো ডাউট আছে? বলো। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার নাম বলবে। হ্যাঁ, হ্যাঁ। হুম, 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 হুম। 100 বার, 100 বার, 100 বার। মানে কিসের তুমি তোমার যদি মানে হিন্দিতে কমফোর্টেবল হয় হিন্দিতেই বলো, কোনো সমস্যা নেই। মানে রেজিস্ট্রেশন বলতে কিসের রেজিস্ট্রেশন? হুম। नहीं नहीं, कोई रजिस्ट्रेशन का कॉपी नहीं है, उसको एडमिट कार्ड, एडमिट कार्ड का, एडमिट कार्ड का अगर पॉसिबल हो, हाँ अगर पॉसिबल हो, एक कॉपी कलर प्रिंट है और एक कॉपी नॉर्मल ब्लैक एंड व्हाइट जो होता है, জেরক্স, उसको करना है। আর এর এর বাইরে কারো যদি, হ্যাঁ, এর বাইরে কারো যদি পসিবল হয়, তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো তার অ্যাপ্লিকেশনেরও কিন্তু একটা প্রিন্ট, মানে একটা একটা প্রিন্ট আউট নিয়ে যাবে ব্ল্যাক এন্ড হোয়াইট, যদি কারো পক্ষে পসিবল হয়। মানে এটা ম্যান্ডেটরি নয়, এটা হচ্ছে কমপ্লিটলি অপশনাল। অ্যাপ্লিকেশন যেটা, মানে একটা অ্যাপ্লিকেশনে তোমাদের মেইল আইডিতে দেখবে একটা পিডিএফ এসছে, তো সেটা। আর কারো অ্যাপ্লিকেশন নিয়ে, অ্যাডমিট কার্ড নিয়ে কোনো সমস্যা থাকলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে একটা রেসপেক্টিভ নাম্বার দিয়ে দিয়েছি, ওখানে হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপ টেক্সট করে নেবে, ও তোমাকে গাইড করে দেবে। এই হচ্ছে ব্যাপার। বলো। অ্যাডমিট কার্ডের দেখো ব্যাপারটা হচ্ছে, অরিজিনাল বলতে অ্যাডমিট কার্ডের কি হচ্ছে, তোমাকে একটা হচ্ছে কি জাস্ট একটা কপি দিয়েছে, সেটা তুমি প্রিন্ট আউট করে নিচ্ছ, এটাই অরিজিনাল, এটাই ডুপ্লিকেট। ওটার একটা কালার প্রিন্ট করবে, ওটার একটা হচ্ছে কি তুমি, হ্যাঁ একটা হচ্ছে কি তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবে। তো কোনো কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমাকে জিজ্ঞেস করো, আমি তো আছি। আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, এই অবধি। বলো বলো। এমসিকিউ কোনো কোশ্চেন থাকবে না, এমসিকিউ কোনো কোশ্চেন থাকবে না, এসএ কিউ কোশ্চেন থাকবে। জিকে তে 50 কোশ্চেন থাকবে এসএ কিউ, যেটা ফুল সেন্টেন্সে সবাইকে লিখতে হবে। ফুল সেন্টেন্সে লিখতে হবে, হ্যাঁ। না না না, যদি কেউ কেউ যদি ফুল সেন্টেন্সে না লিখে, ফুল সেন্টেন্সে না লিখে ফুল মার্কস দেবে না, হাফ মার্কস দেবে। আর ফুল সেন্টেন্সে লিখলে যদি সেটা কারেক্ট হয় 1 মার্কস দেবে। দেখো, দুটো পেন অ্যালাউ করা হবে, একটা হচ্ছে ব্ল্যাক পেন অ্যান্ড একটা হচ্ছে ব্লু পেন। যার কাছে যেটা থাকবে সেটাই অ্যালাউ করা হবে। তবে আমি বলবো দুটো পেনই যাতে সবাই অ্যাক্সেস করে। কোনো রকম মাথায় রাখবে, কোনো রকম ওএমআর শিট দেবে না, একটা হচ্ছে গিয়ে আনসার লেখার একটা কপি দেবে, সেই কপিতে, এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ এক্সাম। ওএমআর শিট দেওয়া হয় যেগুলো এমসিকিউ বেসড কোশ্চেন হয়, মানে যেগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হয়, একটা কোশ্চেন থাকলো, একটা কোশ্চেনের বুকলেট দিল, একটা হচ্ছে গিয়ে ওএমআর শিট দিল, সেখানে 1 নাম্বার, যেরকম 1 2 3 4টে এরকম গোল গোল থাকলো, তোমাকে এরকম করতে হলো। এগুলো এমসিকিউ পরীক্ষা হয়। এসিকিউ পরীক্ষাতে মাথায় রাখবে, তুমি যখন ক্লাস 10-এ, মানে সেকেন্ডারি বা তুমি সিনিয়র সেকেন্ডারি যখন এক্সাম দিয়েছিলে, তখন যেই ধরনের হচ্ছে গিয়ে কোশ্চেন পেপার ফলো করেছিলে, যেই তখন আনসার শিট ফলো করেছিলে, সেম জিনিসটা এখানে ফলো করতে হবে। এখানে কোনো ওএমআর শিট, এমসিকিউ এই ধরনের কোনো প্যাটার্নে থাকবে না, পুরোটা এসিকিউ এবং ডেসক্রিপটিভ প্যাটার্নে থাকবে, পুরো কোশ্চেন গুলো লং আনসার এবং হচ্ছে গিয়ে এসিকিউ প্যাটার্নে থাকবে। ওকে, ওকে, ওকে। অল রাইট, থ্যাংক ইউ, ওয়েলকাম। নেক্সট কোশ্চেন। আচ্ছা,
আহ বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার কে বলছো বলো? হ্যাঁ, হ্যাঁ, ওটা অপশনাল। কি বললাম? অপশনাল। যার কাছে যেটা আছে সে সেটাই নিয়ে যাবে। কারো কাছে ২ কপি ১ কপি ব্ল্যাক এন্ড হোয়াইট থাকলে ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে যাও। যদি কারো কাছে কালার প্রিন্ট থাকে কালার প্রিন্ট নিয়ে যাও। আমি এটা অপশনাল রেখেছি। যার পক্ষে যেটা পসিবল, এখানে কোনো কিছু মেনশন করে দেয়নি যে কালার প্রিন্ট নিতে হবে বা কিছু। তোমার পক্ষে যেটা পসিবল তুমি সেটাই নিয়ে যাও। হ্যাঁ? যদি কারো পক্ষে দুটো পসিবল হয় দুটোই নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। যাই হোক, এইটা একটা ব্যাপার হলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। হার্ড কপি কি তোমার কাছে নেই? বা এটা নিয়ে তোমার কাছে অরিজিনাল মানেই তো হার্ড কপি, তোমার কাছে নেই? আর যদি তোমার কাছে থাকে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। যদি আধার কার্ডে হার্ড কপি না থাকে ভোটার কার্ড নিয়ে যাও, যদি ভোটার কার্ডে হার্ড কপি না থাকে প্যান কার্ড নিয়ে যাও, যদি তাও না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাও। দুটোই লাগবে। যে কোনো একটা, যে কোনো একটা, মানে এইগুলো যতগুলো বললাম যে কোনো একটা। হ্যাঁ, যে কোনো একটা লাগবে। যে কোনো একটার অরিজিনাল এবং হচ্ছে গিয়ে তোমার জেরক্স কপি। আচ্ছা, এটা একটা হলো। এইবার হচ্ছে গিয়ে নেক্সট আমি কয়েকটা জেনারেল কথাবার্তা বলি। সেটা হচ্ছে এক্সামের যে বুকলেট থাকবে, কোশ্চেন পেপারের হোক বা আনসার শিটের, সেই বুকলেটে কিন্তু মাথায় রাখবে কিছু হচ্ছে ইনস্ট্রাকশন দেয়া থাকবে। ইনস্ট্রাকশন দেয়া থাকবে। সেই ইনস্ট্রাকশন গুলো কিন্তু সবাই ফলো করবে। মানে ধরো কতগুলো কোশ্চেন আসে, কোশ্চেনের প্যাটার্ন কি আছে। ধরো লাস্ট ২ বছরে যে কোশ্চেনের প্যাটার্ন আছে সেটা যদি কোথাও চেঞ্জ হয়, এখন ওরা তো কোনো নোটিফিকেশনে কিছু বলেনি। যদি এক্সাম হলে যদি আমরা কোথাও চেঞ্জ দেখি, সেই ক্ষেত্রে মাথায় রাখবো আমরা সেই চেঞ্জটা ফলো করবো। সেই ইনস্ট্রাকশনটা পড়লে আমরা বুঝতে পারবো তার মধ্যে কিরকম কি থাকবে আর কি। এখন নেক্সট আমাদের যেটা আছে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস মাথায় রাখবে, কোশ্চেন কিন্তু হচ্ছে গিয়ে তোমার ইজি টু অ্যাডভান্স হবে। প্রত্যেকটা এক্সামই হয়। এখন মাথায় রাখবে অ্যাডভান্স কোশ্চেন দিয়ে শুরু করাটা সবচেয়ে বোকামো হবে। এখন ধরো ১ নম্বরের কোশ্চেনটা তোমার কাছে অ্যাডভান্স মনে হচ্ছে, আরেকজনের কাছে ইজি মনে হচ্ছে। যার কাছে যে কোশ্চেন গুলো ইজি মনে হচ্ছে সে সেই কোশ্চেন গুলো দিয়ে কিন্তু এক্সামটা স্টার্ট করবে। এতে তোমার মুডটা ভালো থাকবে। এতে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকবে। বুঝতে পারলে? না হলে তুমি অ্যাডভান্স কোশ্চেন, এই কোশ্চেন কি টাফ আসলো, এটা তো আমার দ্বারা পসিবল না, আমি প্রিপারেশনই করিনি। সেক্ষেত্রে তুমি একটা নার্ভাস ফিল করতে পারো, যেটা করাটা সবচেয়ে বাজে কাজ হবে ওই মুহূর্তে আর কি। এইটা একটা হলো। নেক্সট হচ্ছে গিয়ে তোমার এই জিনিসগুলো, একটু বেসিক জিনিসগুলো আমাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে আহ মাথায় রাখবে। আরেকটা হচ্ছে, হ্যাঁ, আরেকটা হচ্ছে টাইম মেনটেন করাটা খুব জরুরি। কেন টাইম মেনটেন করাটা জরুরি? সেটা হচ্ছে আমি এই জন্য বলছি, উইদিন 2 আওয়ার্স এর মধ্যে তোমাদেরকে, উইদিন 2.5 আওয়ার্স এর মধ্যে এই পুরোটা কমপ্লিট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি ফলো রাখতে হবে আমি তোমাদেরকে বলছি। ধরো তোমাদের টোটাল 50 জিকে থাকবে, তো এটা মাথায় রাখবে, উইদিন 40 to 50 মিনিটস এর মধ্যে এটাকে কভার আপ করে ফেলা। এটা সবচেয়ে বেটার হবে। তাহলে বাকি এটা মাথায় রাখতে হলে তোমাদের কোশ্চেন পেপারটা ওই ১ ঘন্টা পরেই দেবে। প্রপার সেকেন্ড কোশ্চেন পেপারটা আমি যেটা দেখেছিলাম। আর যদি একসাথে দেয় তো খুবই ভালো। তবে ১ ঘন্টা পরেই ইংলিশের কোশ্চেন পেপারটা দেবে। আরেকটা জিনিস, ইংলিশের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে তেমন একটা টাইম মেনটেন করার নেই। জিকের ক্ষেত্রে মাথায় রাখবে, কোশ্চেন বেশি সিকোয়েন্স ওয়াইজ লেখার চেষ্টা করবে। একেরটা লিখলে, তারপর দুয়েরটা লিখলে, দুয়েরটা যদি না পারো গ্যাপ রেখে দেবে। তিনেরটা লিখবে, তিনেরটা না পারলে গ্যাপ রেখে দেবে, তারপর চারেরটা পারলে না চারেরটা লিখলে, তারপর পাঁচেরটা, এভাবে গ্যাপ রেখে দেবে। কিন্তু একেরটা লিখলাম, দশেরটা লিখলাম, তারপর পঞ্চাশেরটা লিখলাম, তারপর আবার কি বলবো, 44-এরটা লিখলাম, এই ধরনের মানে সিকোয়েন্স মেনটেন করে লিখবে, অর্ডারে লিখবে। এটা সবচেয়ে বেটার হয় বলে আমার মনে হয়। এক্ষেত্রে স্যার বেশি ইমপ্রেসিভ হবে। একটা ব্যাপার। আরেকটা হচ্ছে গিয়ে তোমার ইংলিশের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে তো ডিফারেন্ট জায়গা থাকবে, এসে থাকবে বিভিন্ন। ইংলিশের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, যে স্কোরিং পোর্শন কোনটা। একটা স্কোরিং পোর্শন হচ্ছে গিয়ে তোমার এসে, আরেকটা স্কোরিং পোর্শন হচ্ছে গিয়ে তোমার কি বলে প্যাসেজ। এই দুটোতে তোমার 10+10 মানে 20 মার্কস থাকবে। তাহলে 20 মার্কস যদি থাকে, তাহলে এই দুটো একটু ভালোভাবে ফার্স্টে যদি আমরা আনসারটা করে নিই, বাকি আমাদের কাছে বেশি কোশ্চেন কোশ্চেন থাকবে না। একটা গ্রামারের পোর্শন থাকবে, একটা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, আরেকটা হচ্ছে গিয়ে তোমার কমিউনিকেশন থাকবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করবে,
তারপরে গ্রামারটা করবে, তারপরে সবার শেষে গিয়ে কমিউনিকেশন পোর্শনটা করবে। 1 মিনিট। কমিউনিকেশন পোর্শনটা এই জন্য সবার শেষে করবে, কারণ কমিউনিকেশন পোর্শনটা সবার পক্ষে ওটার আনসার করাটা পসিবল নয়। তো সেই ক্ষেত্রে তার জন্য আমি বলবো যে ওইটা তোমার একটু অনেকের ক্ষেত্রে টাফ লাগতে পারে, যারা একদমই প্র্যাকটিস করেনি। তো সেই ক্ষেত্রে মাথায় রাখবে যে হচ্ছে গিয়ে ওটা আমরা একটু অ্যাভয়েড করবো, সবার লাস্টে করার চেষ্টা করবো। বলো, তোমার কি ডাউট আছে, বলো। না, 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 ওখানে 50টা কোশ্চেন থাকবে, এবং 50টা কোশ্চেনই তোমাকে করতে হবে, কোনো রকম অপশন থাকবে না। এবার 50টা কোশ্চেন করতে হবে মানে কি, মানে তোমাকে বাধ্য করছে যে 50টা কোশ্চেনের আনসার করে আসতেই হবে, না জানলে ভুল লিখে আসতে হবে, না। মানে 50টা কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেনই করতে হবে, মানে এর বাইরে কোনো অপশন থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বললাম, ধরো 1 নম্বর কোশ্চেনেরটার আনসার হবে অস্ট্রেলিয়া, লিখে দিলাম অস্ট্রেলিয়া। 2 নম্বর কোশ্চেনটা আমি জানি না, আমি জাস্ট 2 নম্বর আনসার লিখে এটা গ্যাপ রেখে দেবো। মানে তাহলে গ্যাপ রাখার মানে কি, পরে যখন আমি আনসার শিটটা হচ্ছে গিয়ে তোমার মানে রিভিশন করব, তখন আমি এটা লিখবো। তারপর 3 নম্বরটা আমি জানি, 3 নম্বরটা অ্যান্সার হবে ধরো ইন্ডিয়া, ফর এক্সাম্পল আমি লিখে দিলাম। তারপর 4 নম্বরটা, এবার এগুলো ফুল সেন্টেন্সে লিখতে হবে, আমি তো মানে শর্টকাট বলছি। এগুলো ফুল সেন্টেন্সে না লিখে কিন্তু আনসারে ফুল মার্কস পাবে না, এটা মাথায় রাখবে। তারপর 4-এরটা তুমি জানো না, 4-এরটা গ্যাপ রাখলে, 5-এরটা জানো, 6-এরটা জানো, 7-এরটা, এরকম 10 অব্দি জানো, 11-12টা জানো না, ওরকম ব্যাক লিখে। তাহলে গ্যাপ কোশ্চেন গুলো কি হবে, যেগুলো পারবে পরে লিখবে, যেগুলো পারবে না হল কালেকশন যদি পসিবল হয় করবে। আর যদি একদমই না পারো, তাও বলবে একদমই না পারলে মানে গেস করে কিছু লিখবে, কিন্তু তাই বলে ভুল কিছু লিখবে না, গান ফান লিখে দেয় অনেকে, এগুলো একদম করতে যাবে না। তাহলে কিন্তু স্যার পুরো খাতাটা কেটে দিয়ে জিরো বসিয়ে দিতে পারে, আসছে বছর আবার দেখা হবে। তাহলে এরকম গল্প হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হচ্ছে গিয়ে কেউ মানে আহ, একদম আলতু ফালতু লেখার দরকার নেই। আরেকটা জিনিস সেটা মাথায় রাখবে, কেউ কিন্তু সিঙ্গেল ওয়ার্ড, কি বললাম, সিঙ্গেল ওয়ার্ডও নিজের মাতৃভাষা বাংলা অথবা হিন্দি অথবা সাঁওতালি অথবা অন্য কোনো, যদি তোমার ভোজপুরি মাতৃভাষা থাকে, সেই মাতৃভাষায় কিছু ওয়ার্ড ইউজ করা যাবে না। মোড অফ ইনস্ট্রাকশন উইল বি ইউজড অনলি ইংলিশ অনলি, এটা মাথায় রাখবে। শুধুমাত্র হচ্ছে গিয়ে কি বলবো, ইংলিশ ভাষাটাই তুমি ব্যবহার করতে পারবে, এর বাইরে কোনো রকম। অনেকের ক্ষেত্রে কি হয়, বাংলা ওয়ার্ডকে ইংলিশে লেখে। হ্যাঁ, যাও ধরো ধরো ফর এক্সাম্পল, হ্যাঁ, কোথায় যাচ্ছ, KOTHAY, কোথায়, JACH, এই ধরনের কাজও কিন্তু কেউ করতে যাবে না। শুধুমাত্র ইংলিশ টার্মস, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি অ্যালাউড। এইটা ছাড়া কেউ কোনো দরকার হলে তুমি লিখে আসবে না, সেই জিনিসটা ফাঁকা রেখে আসবে, কোনো মাতৃভাষা ইউজ করবে না। এটা একটা ব্যাপার, এটা কমপ্লিটলি হচ্ছে রেস্ট্রিকশন আছে। এই একটা বলার রইলো। এর বাইরে তুমি হচ্ছে গিয়ে, হ্যাঁ, কোশ্চেনের বাইরে কিছু লিখবে না। কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করেছে ভারতের ক্যাপিটাল কোথায়, নিউ দিল্লি, তুমি লিখতে শুরু করেছো ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতা, রাজস্থানের ক্যাপিটাল যোধপুর, মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল, উত্তরপ্রদেশ ক্যাপিটাল লখনৌ। এইসব তোমাকে জিজ্ঞেস করেনি, তোমাকে যতটা জিজ্ঞেস করেছে প্রিসাইজলি আনসার দাও, কনসাইজলি আনসার দাও, ততটাই দেবে। এটা একটা জিনিস কিন্তু মাথায় রাখবে। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এর বাইরে আরেকটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং, যেহেতু ডেসক্রিপশন এক্সাম, হ্যান্ড রাইটিংটা একটু খেয়াল রাখতে হবে। ধরো আমি যদি লিখি তারপরে টাইম নেই বা কিছু এরকম এরকম লিখে যাচ্ছি, তুমি শুধু বুঝতে পারবে, আর বাকি কেউ বুঝতে পারবে না। তাহলে তোমার লাভটা কি হলো, ইনভিজিলেটর যদি নাই বুঝতে পারে, তাতে তুমি মূল্যবান লেখা লেখো না কেন। Even তুমি যদি কোনো মেডিসিনের নামও লিখে দাও বা মেডিসিনের কোনো ফর্মুলা আবিষ্কার করে দাও, তাতে স্যারের কিছু ফারাক পড়বে না। তাই সেই ক্ষেত্রে আমরা এতটা মানে যাতে সেটা আন্ডারস্ট্যান্ড করে, যে সেটা বোঝা যায়, যাতে সেটা স্যার বুঝতে পারেন। হুম, অন্তত এই জিনিসটা যাতে আমরা খেয়াল রাখি, সেটা আমাদের একদম যে পুরো একদম মানে কি বলবো, মানে কোশ্চেন পেপারটাকে আমাকে বিউটি পার্লার করে আসতে হবে এরকম ব্যাপার না। বা আনসার শিটটাকে আমরা জাস্ট হচ্ছে গিয়ে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ড করা যায় বা বুঝতে পারা যায়, সেরকম একটা আমরা হ্যান্ড রাইটিং কিন্তু আমরা মেনটেন করব। এবং আমি মাথায় রাখবো যে ব্ল্যাক অ্যান্ড ব্লু দুটো পেনই আমরা ইউজ করব, যে সমস্ত হেডলাইন করব সেগুলোর ক্ষেত্রে হয় ব্ল্যাক বা ব্লু ইউজ করো, আর বাকি রেস্ট অফ আনসারের জন্য তুমি হচ্ছে আদার যেটা আছে সেটা ইউজ করো। তো এইটা একটা জিনিস আমরা ম্যান্ডেটারি কিছু নয়, সবকিছুর ক্ষেত্রে আমরা হচ্ছে কি অপশনাল ইউজ করবো আর কি। এই একটা ব্যাপার গেল। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে তোমার মাথায় রাখতে হবে। আরেকটা যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এক্সাম হলে কিন্তু নার্ভাস হওয়ার ফিল হওয়ার কথা নেই। কেন নার্ভাস ফিল এই জন্য হবো না, আমি যা প্রিপারেশন করেছি আমি সেটার উপরে ভালো প্রেজেন্টেশন দেবো। সবাই স্ক্রিনশট দেখতে পাচ্ছ? আমি আমি যতটা প্রিপারেশন, ওকে, আমি যতটা প্রিপারেশন করেছি তার উপরেই আমি সবচেয়ে আমার বেস্ট যেটা আছে, হ্যাঁ,
মানে এবার এরকম হয় না যে সবচেয়ে বেস্ট বলে কিছু হয় না, বেস্ট মানেই সবচেয়ে ভালো। বেস্ট কথার বাংলাই হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট বলে কিছু হয় না। তুমি বলতে পারো হ্যাঁ বেস্টের স্কোয়ার, এটা বলতে পারো। যাই হোক, এইবার ব্যাপারটা কি দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি তোমার নার্ভাস ফিল করবো না আমরা যতটা, আমি প্রত্যেকে এটা বিশ্বাস করি যে প্রত্যেকে ভালো প্রিপারেশন নিয়েছো এবং সেটা খুব ভালো প্রেজেন্টেশন হবে, আই হোপ। এবং যতটা প্রিপারেশন নিয়েছো ততটাই ভালো প্রেজেন্টেশন করবে, আহ ফুটিয়ে তুলবে তোমার আনসার শিটের ক্ষেত্রে, এটা একটা ব্যাপার গেল। আরেকটা হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, এটা তো কোনো এমসিকিউ এক্সাম হচ্ছে না ক্যালকাটা ইউনিভার্সিটির মতো। তো সেই ক্ষেত্রে আমরা এটা চেষ্টা করবো যাতে হচ্ছে গিয়ে আমাদের কি বলে যে হচ্ছে গিয়ে তোমার সমস্ত কিছুর আমরা একটা পার্টিসিপেট করবো। আরেকটা জিনিস, এসের ক্ষেত্রে, এসের ক্ষেত্রে মাথায় রাখবে, যদি তোমার কমন নাও পড়ে, কি বললাম, এসে যদি তোমার হচ্ছে কি কমন নাও আসে, এসে একটা স্ট্রাকচার নরমাল যেটা হয় ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, অল এন্ড অল, সেইটা ফলো করেও আমরা এসে লিখে আসবো। এবং এসের কিন্তু অপশন থাকবে, দুটো এসে থাকবে, দুটো অপশনের মধ্যে তুমি কোনো না কোনো এসে কিন্তু ব্যাপার জানো। এবং মাথায় রাখবে এসের ক্ষেত্রে 1 মিনিট টাইম, কত, 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিট, এর বেশি যাতে একটুকু টাইম না হয়। জাস্ট আমরা এটা সিলেক্ট করব যে দুটো এসের মধ্যে, মাথায় রাখবে ধরো ফর এক্সাম্পল একটা এসে দিল স্পোর্টস নিয়ে, একটা এসে দিল এআই নিয়ে বা টেকনোলজি নিয়ে, ফর এক্সাম্পল, এগুলোর মধ্যে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। তোমার যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটাকে তুমি কি করবে, সেই এসেটাকে হচ্ছে কি মাথায় রাখবে, তুমি সিলেক্ট করে নেবে, 30 সেকেন্ড টাইম লাগলে এসে। এবার মাথার মধ্যে না একটা তুমি একটা হচ্ছে কি একটা ভিউ তৈরি করে নেবে, যে ধরো ফর এক্সাম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাকে লিখতে দিল বা অন্য কোনো টপিক নিয়ে লিখতে দিল, সেটার ব্যাপারে ইনফর্ম, ও এটার ব্যাপারে এটা এটা হতে পারে, এটা এখানে এখানে ঘটেছে, এটার বডি এটা হতে পারে। মাথায় একটা না তুমি একটা কি বলবো, একটা হচ্ছে একটা বডি তৈরি করে, বডি বলবো না, একটা হচ্ছে কি তুমি একটা একটা ফরম্যাট তৈরি করে নেবে, আমি এই জিনিসগুলো এর মধ্যে ইনপুট করবো। তো সেগুলো হয়ে গেল, তারপরে তুমি তার উপরে হচ্ছে কি লিখতে লাগলে, হলো, এটা সুন্দর করে নামিয়ে দিলে। আরেকটা জিনিস এসের ক্ষেত্রে মাথায় রাখবে প্রত্যেকে, এসে মিনিমাম 10 মার্কসের এসে 3 পাতা লিখতেই হবে মিনিমাম, 3 থেকে 3.5 পাতা এসে যদি আমরা লিখি, ওখানে যদি ওয়ার্ডস লিমিট বলে দেয়, এবার মাথায় রাখবে 3 থেকে 5.5 পাতা, আমি বলছি এভারেজ হ্যান্ডরাইটিং যাদের আছে। কারো ক্ষেত্রে আমি এরকম হ্যান্ডরাইটিং দেখেছি যে হচ্ছে 4টে 5টা লাইন লিখে 1 পেজ ভর্তি হয়ে গেল, তাদের জন্য এসে কিন্তু 10 পাতাই লিখতে হবে। আমি অন এন এভারেজ একটা পেজে আমরা কতগুলো 15 থেকে 20টা লাইন লিখতে পারি, তাদের জন্য 3 পাতা আমরা মিনিমাম এসের ক্ষেত্রে লিখবো। আর কারো ক্ষেত্রে হ্যান্ডরাইটিং যদি খুব ছোট ছোট হয়, এই লিখছে তো লিখছে, মানে সরকারের খাতা বাঁচানোর ধান্দা নাকি নিজের খাতা বাঁচানোর ধান্দা আমি জানি না, খুবই মানে প্রোডাক্টিভ লোকজন ওরা। তো সেরকম যদি কারো হ্যান্ডরাইটিং থাকে, তো সেই ক্ষেত্রে মাথায় রাখবে হচ্ছে গিয়ে তারা 2 পাতাও যদি লেখো এনাফ আছে। তো আমি এভারেজ যারা ক্যান্ডিডেট হ্যান্ডরাইটিং লিখে তাদের জন্য আমি 3 পাতা 3.5 পাতা বললাম। এবং সেটা ওয়ার্ড লিমিট একটা যাতে থাকে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, এটা করার শর্টকাট রুলস কি বলতো, যে কোনো কিছুর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে, যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি যদি এসে তোমার 10 মার্কসের আসে, তুমি টাইম নেবে হচ্ছে 20 থেকে 25 মিনিটস ম্যাক্সিমাম। 10 মার্কসের তোমার প্যাসেজ আসবে, টাইম নেবে হচ্ছে 20 থেকে 25 মিনিটস। কারো ক্ষেত্রে যদি এটা 30 মিনিটস হয়ে যায়, কি বললাম, তাহলে এই 5 মিনিট যে এক্সট্রা গেল, এটাকে পরের যে পোর্শনটা থাকবে সেখানটায় তোমাকে সেভ করতে হবে। 5 মিনিট এক্সট্রা গেছে, পরের যে জায়গাটা থাকবে সেটা তোমাকে টাইমটা সেভ করতে হবে, এরকম ভাবে। এবং এক্সামের শেষে মাথায় রাখবে, মানে তোমার মোটামুটি 15 কত থেকে 10 to 20 মিনিটস বলো, এতটা মিনিটস হচ্ছে না, 10 to 15 মিনিটস এনাফ। আরো যদি খুব কম থাকে 10 মিনিটস মিনিমাম রাখবে। কেন রাখবে বলতো, একদম ফার্স্ট থেকে একদম লাস্ট অব্দি সমস্ত কিছু হচ্ছে দেখবে। কি কি জিনিস দেখবে, স্পেলিং মিস্টেক দেখবে, যেই জিনিসগুলো ছেড়ে এসছো, কোথাও একটা লাইন লিখতে ভুলে গেছো, কোথাও একটা তোমার কোথাও একটা সেন্টেন্সে কারেকশন দরকার আছে, গ্রামাটিক্যাল, কোথাও তোমার নাম লিখতে ভুলে গেছো, ইনভিজিলেটর সাইন করতে ভুলে গেছো, অ্যাপ্লিকেশন আইডিতে ভুল আছে, বা রোল নাম্বারে কোথাও ভুল আছে, সেগুলোকে একটু তুমি হচ্ছে কারেক্ট করে নেবে। ওকে, সেগুলোকে একটু একটু ঠিকঠাক করে নেবে, এটা রিভিশন দেওয়াটা খুব দরকার আমাদের প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আর হচ্ছে কি আমাদের রিভিশনের ব্যাপারটাও আমি বললাম। আম, এই হচ্ছে ব্যাপার আর কি। বলো এবার ডাউট গুলো বল। হুম 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 হুম। ওইটা ঠিক আছে, ওটা আমি শেষে ডিসকাস করে দেবো, হ্যাঁ। এমনি নর্মাল জেনারেল ডাউট গুলো বলুক সবাই, আমি তারপর ডিসকাস করে। হুম হুম হুম।
একটা এক্সাম্পল বলো। হ্যাঁ, দেখে বলো বাকিরা। হ্যাঁ, বাকিরা বাকিদের ডাউটস গুলো বলো। দিয়া সাহা। দি- হ্যাঁ, বলো বলো দিয়া। হুম। আমি আমি অ্যাকচুয়ালি কি বলতো, মানে অ্যাকচুয়ালি আমি টু বি অনেস্ট কথা বলছি, লাস্ট ইয়ারও আমাদের ব্যাচ ছিল। আমি আহ, আমি 3 ইয়ার্স এরটা মনে করতে পারছি, বর্ধমান ইউনিভার্সিটি 5 ইয়ার্স এরও আমার ব্যাচ ছিল। আমি মানে এত এন্ট্রান্স হয়তো, আমি টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি বলছি, আমার মনে নেই এক্স্যাক্টলি। কিন্তু 3 ইয়ার্স এর ক্ষেত্রে যেটা হয়েছিল, ওদের মানে জিকের কোয়েশ্চনটা দিয়েছিল, আশা করি তোমাদেরও এটা প্যাটার্নটা ফলো করবে। জিকের একটা কোশ্চেন পেপার দিয়েছে, সেই কোশ্চেন তোমাদেরও জিকেটাই ফার্স্টে হবে, 12টা থেকে 1টা অব্দি। যদি তাদের প্যাটার্নটা ফলো করো তোমাদের, আমাকে একবার কমিউনিকেট করতে হবে লাস্ট ইয়ারের ব্যাচে যারা ছিল বা ফার্স্ট সেমিস্টারে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে। আমি ঠিক এক্স্যাক্টলি ভুলে গেছি ব্যাপারটা কি হয়েছিল। তবু আমি বলে দিচ্ছি, আমার যতদূর মনে হচ্ছে 12টার সময় একটা হচ্ছে, মানে ওই 11টা 45-এর দিকে হোক বা 12টার সময় তোমাকে একটা কোশ্চেন পেপার দিবে জিকে, একটা আনসার শিটও দিয়ে দেবে। দেন সেটা 1টার সময় হচ্ছে নিয়ে নেবে কোশ্চেন পেপারটা দিয়ে দেবে, আনসার শিটটা নিয়ে নেবে। তারপর 1টার সময় হচ্ছে কি, আমার যতদূর মনে হচ্ছে তোমাকে হচ্ছে ইংলিশের কোশ্চেন সেটটা দেবে এবং একটা আলাদা সেপারেট আনসার স্ক্রিপ্ট দেবে। সেটা আবার হচ্ছে গিয়ে 2.5 আওয়ার পর, মানে 1.5 আওয়ার পর হচ্ছে ঠিক আড়াইটার সময় হচ্ছে গিয়ে সেটা তোমার থেকে কালেক্ট করে নেবে। এই প্রসেসটা ফলো করার সবচেয়ে বেশি পসিবিলিটি, যদি আমার যতদূর মনে হচ্ছে এটাই লাস্ট ইয়ারের ক্ষেত্রে ফলো হয়েছিল, বুঝলে রিয়া? এটাই ফলো হবে, হ্যাঁ বল। এক্স্যাক্টলি, ফুল লেন্থে আনসার করতে হবে, ফুল সেন্টেন্সে। হুম। না, একজন একজন বলো আগে, ফার্স্টে ইয়াসমিন বলো। একজন দাঁড়াও, কি বলে, ইয়াসমিন বলো ফার্স্ট। হু ওয়াজ, এটা তুমি আমাকে পার্সোনালি টেক্সট করে রাখো, আমি তোমাকে এটা পার্সোনালি জানিয়ে দেবো, হ্যাঁ। আমি এটা তোমাকে রাতের মধ্যে জানিয়ে দেবো। ঠিক আছে, আমাকে তুমি টেক্সট করে রাখো, আমি রাতের মধ্যে তোমাকে এটা প্রোভাইড করে দিচ্ছি। নেক্সট বলো বাকিতে। হুম। হুম। এসেতে আমি মনে করি যেটা 3 পেজে লিখবে তো মিনিমাম 7 থেকে 8টা পয়েন্ট লেখো, বেটার হবে। মিনিমাম 7 থেকে 8টা পয়েন্ট লেখো। যদি কারো পক্ষে পসিবল হয়, টাইম থাকে, 10টা পয়েন্ট লেখো, তাহলে 10টা পয়েন্টের জন্য 10 মার্কস। ব্যাস, এরকম একটা ভেবে লেখো। টার্গেট রাখো 10টা পয়েন্ট, মিনিমাম 5টা, ম্যাক্সিমাম 10টা। যদি ব্যালেন্স করি 7 থেকে 8টা। ঠিক আছে। এক্স্যাক্টলি পাবে, এক্স্যাক্টলি পাবে। মানে ধরো ফর এক্সাম্পল, তুমি বুঝতে পারছো না একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 1 প্যাসেজের ক্ষেত্রে, সেটা আনসারটা তুমি প্যারাগ্রাফে খুঁজে পাচ্ছ না, কিন্তু সেই কোশ্চেনটা তো তুমি রিলেট করতে পারবে। এইটুখানি তো অ্যাবিলিটি প্রত্যেকটা ক্যান্ডিডেটের মধ্যেই থাকে, যে সেই লাইনটার সাথে আমি কোথাও না কোথাও রিলেট করতে পারছি, অন্তত সেই লাইনটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করে আমি সেন্টেন্সে লিখে আসবো আনসারটা। অন্তত এই কাজটা আমরা করবো। একদম যে স্কিপ করে আসবো ওটা করার দরকার নেই। যেখানে তুমি 2 মার্কস পেতে, সেখানে তুমি 1 মার্কস তো অন্তত পাবে সেই কোশ্চেনটার ক্ষেত্রে। দেখ, এইটা একটা ব্যাপার গেল। আরেকটা হচ্ছে গিয়ে, যেহেতু, হ্যাঁ বলো। নো নেগেটিভ আছে।
ডেসক্রিপটিভ এক্সামে কোনো রকম নেগেটিভ মার্কিং হয় না। ডেসক্রিপটিভ এক্সামে কোনো রকম নেগেটিভ, মানে তোমার মার্কস কমিয়ে দিতে পারে। তুমি ঠিকঠাক লেখোনি, 2 মার্কসের জায়গায় 1 মার্কস দিল। এসে তো তোমার ঠিক লেখোনি, 9 মার্কসের জায়গায় এসেতে 5 দিল। এরকম করতে পারে, কিন্তু তোমার মার্কস কাটার মানে নেগেটিভ মার্কিং কিছু নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি, 100 বার, 100 বার, 100 বার। অল রাইট। বাকিদের, আচ্ছা এবার যাই হোক, বাকিদের কি ডাউটস আছে বলতে থাকো, আমিও বলতে থাকি, সমস্যা নেই। ফার্স্ট অফ অল, হ্যাঁ বলো। হুম, বলো বলো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে, তাই তো? কোয়ালিফাইড। এখন এটা কি করতে হবে বলো? এরর কারেকশন, প্রথম কথা হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, এরর কারেকশন আসার পসিবিলিটি কম, নাম্বার ওয়ান। এরর কারেকশন 3 ইয়ার্স এর ক্ষেত্রে আসে। নাম্বার টু হচ্ছে এটা, এটা হচ্ছে হ্যাজ হবে, তাই তো? বুঝতে পারছো? কারণ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটার উপরে বেস করে আমাদেরকে হচ্ছে কি, তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে, হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য এক্সামিনেশন। এবার এইটা তুমি বলছো এরর কারেকশনটা কিভাবে করবে, তাই তো? এই সে, তাহলে এই কোশ্চেনটাই দিল, এই এই হ্যাঁ, এই কোশ্চেনটাই দিল, তোমাকে বললো যে ব্র্যাকেটে লিখে দিল এরর কারেকশন। আনসারটা তুমি এরকম লিখবে, ধরো এটা 1 নম্বরের কোশ্চেন আনসার, আমি লিখতে পারি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ডট ডট ডট, এবার লিখলাম হ্যাজ, তার নিচে আমি আন্ডারলাইন করলাম, হলো কোয়ালিফাইড ডট 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 এক্স। বুঝতে পারলে? যেটা সঠিক আনসার হবে সেটা লিখে আমি তার নিচে আন্ডারলাইন করলাম। এটাই, কোশ্চেনটা আমার লেখার দরকার নেই, আমি জাস্ট আনসারটা লিখি। বলো। কি নাম? নামটা বুঝতে পারলাম না, আরেকবার বলো। প্রিয়াঙ্কা জানা? বোঝা যাচ্ছে না তোমার কথা। দিয়া সাহা? নির্জলা সাও, নির্জলা সাও। হ্যাঁ, নির্জলা সাও, আমি বুঝতে পারছি, বলো। এরর কারেকশন, প্রথম কথা আমার কথা শোনো, এরর ডিটেকশন তোমাদের সিলেবাসে নেই। আমি লাস্ট 2 ইয়ার্স এর কোশ্চেন পেপার দেখেছি, এরর ডিটেকশন কোথাও নেই। এরর ডিটেকশন নেই, শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এবং হচ্ছে গিয়ে তোমার কিছু গ্রামার আছে, টু অ্যাজ ডাইরেক্টেড। এরর কারেকশনটা আমি ধরে নিচ্ছি আসবে না। যদি আসে, আমার মনে হয় না সিলেবাসে আছে, সিলেবাসে নেই। যদি আসে, একটা কোশ্চেন আসতে পারে বড় জোর। বুঝতে পারলে? যদি আসে, একটা একটা দুটো কোশ্চেন আসতে পারে। নির্জলা, আর এরর কারেকশন কিসের উপরে আসে আমি তোমাকে বলে দিচ্ছি। হয় টেন্সের উপরে আসে, হয় তোমার ন্যারেশনের উপরে আসতে পারে, ভয়েসের, যেগুলোর উপরে আসবে সেইগুলো এরর কারেকশন গুলো আলাদা কোনো চ্যাপ্টার হয় না। গ্রামারে যা যা শেখো তার উপরে বেস করেই হচ্ছে এরর কারেকশনের কোশ্চেন আসে। তো সেগুলো তো অলরেডি তুমি শিখেছো, যদি তুমি টাইম দিয়ে থাকো। তো সেই ক্ষেত্রে মাথায় রাখবে, এই আলাদা করে এরর কারেকশন কোনো চ্যাপ্টার হয় না। সবগুলো মিলিয়ে এরর কারেকশন হয়। বুঝতে পারলে? ওকে, নেক্সট বলো। বলো, ফার্স্ট বলো। আচ্ছা এবার আমি, হ্যাঁ বলো। হুম, কথাটা কি? তোমার তোমার নামটা বলো, নামটা। নামটা বলো, নামটা। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। না না না, ওর ওর মধ্যেই আমি বলছি, কমিউনিকেশনের যে পোর্শনটা আছে না, সবাইকে বলছি, ওখানে কিন্তু 10টা কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টা লিখতে হবে, 5 into 2 মানে 10 মার্কস। আমি বলবো কমিউনিকেশন কোশ্চেনের পেপারে অ্যাব্রিভিয়েশন থাকবে, ইডিয়ামস থাকবে, সিনোয়ান্টো থাকবে, তোমার অ্যাক্রোনিম থাকবে, তোমার যেগুলো যেগুলো আমি শেখালাম না ব্যাচের ক্লাসগুলোতে, তার মধ্যে যে কোনো 5টাই করবে, সবগুলো করার কোনো দরকার নেই। যেখানে অপশন থাকবে, ধরো ফর এক্সাম্পল এসে আসবে দুটো,
অনেকে পড়বে না, মানে ওই হেডলাইনটা পড়বে না যে হচ্ছে ওয়ান অফ দেম যে কোনো একটা আনসার করো। কি করবে, দুটো কোশ্চেনই আনসার করতে শুরু করবে, এই রকমটা করবে না। যেখানে যেখানে অপশন থাকবে যতটা বলবে ততটাই লিখবে। এসে একটা বলেছে একটাই লিখবে। আর কমিউনিকেশন পোর্শনে 10টার মধ্যে 5টা লিখতে হবে। যেই 5টা তুমি সবচেয়ে ভালো পারবে সেই 5টাই লিখবে, 10টা লেখার দরকার নেই। আই হোপ ওই কমিউনিকেশন পোর্শনে আমি যা যা পড়িয়েছি 50টা কোশ্চেন নোটস দিয়েছি এবং ক্লাসে বুঝিয়ে দিয়েছি, ওর মধ্যেই থাকবে। ঠিক আছে? ওকে, ওকে, অলরাইট। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, আহ, বলো, তোমরা বলতে থাকো, আমি ডাউট ক্লিয়ার করতে থাকি, আমিও কিছু বলতে থাকি। ব্যাপারটা হচ্ছে, এক্সাম সেন্টারে যে যাবে সেখানে নার্ভাস ফিল করার নেই। তোমার আশেপাশে কিছু ক্যান্ডিডেট থাকবে, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, সবাই থাকবে এরকম, যারা খুব পড়তে থাকবে, মনে হবে এরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, বাকি কারোর জন্য সিলেকশন হবে না। তো ওদেরকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট প্যানিক করারও কিছু নেই। ওরা ওই জায়গায় এই জন্যই করছে, দুটো কারণ হতে পারে যে, একটা হচ্ছে কোন টাইপের লোকজন, মানে বই পোকা টাইপের লোকজন। আরেকটা হতে পারে হচ্ছে কি, সে সারাক্ষণ পড়েনি, এখন জাস্ট হচ্ছে কি দেখে নিচ্ছে। এই দু ধরনের লোক হতে পারে। তাদেরকে দেখে আমাদের কারোই প্যানিক করার দরকার নেই, তারা তাদের মতো পড়ছে, তারা তাদের মতো ভালো রেজাল্ট করুক, কোনো সমস্যা নেই, অল দ্য বেস্ট তাদের জন্য। ব্যাপারটা হচ্ছে, মাথায় রাখবে টোটাল সেট কথা আছে। বেঙ্গল ল কলেজে 60 আছে, এমএক্সে আবার হচ্ছে কি 60 কলেজে, তাই তো? তোমার কতগুলো সিট দরকার? তোমার একটা সিট দরকার, রাইট? তো তোমার একটা, বাকি 59 কে পেলো? রাম পেলো না, লক্ষণ পেলো, রহিম পেলো না, মুফাজ্জল পেলো না, মোহাম্মদ পেলো? আমার সেটা দেখার কোনো দরকার নেই। আমার কোনো দেখার দরকার নেই, যে পেলো পেলো। আমার তো একটা সিট দরকার, আমার সেটা নিয়ে মাথা ব্যথা থাকবে। তো বাকি কারা পাচ্ছে সেটা আমার দেখাতে, ওদেরকে দেনে প্যানিক করার কিচ্ছু নেই। অনেক সময় হয় কি না, মাথায় রাখবে, একটা ছেলে বা মেয়ে, সে যদি 6 মাস ধরে খুব ভালো করে প্রিপেয়ার করে না, এবং যদি সে এক্সামে প্রেজেন্টেশনটা ভালো না করতে পারে, তার যে কোনো কম্পিটিটিভ এক্সামে সিলেকশন নাও হতে পারে। আবার একটা ছেলে 1 সপ্তাহ আগে পরেও কিন্তু হচ্ছে গিয়ে ভালো সিলেকশন নিয়ে আসতে পারে। পুরোটা নিজের কনফিডেন্টের উপরে, মানে তুমি কতটা কনফিডেন্ট আছো তার উপরে বেস করে, নিজের কনফিডেন্সের উপরে বেস করে। তো সেই ক্ষেত্রে ওই মোমেন্টটাই তুমি ভাববে যে আমি অল ইজ ওয়েল, আমি সবচেয়ে ভালো প্রিপেয়ার করেছি, আমি সবচেয়ে ভালো প্রেজেন্টেশনটা আমার দিক থেকে দেবো, এটাই নয়। এটা মাথায় রাখবে, দুটো কথার মধ্যে ডিফারেন্স আছে, যে আমিই সবচেয়ে ভালো পারবো না, আমার মতো আরো ভালো পারতেই পারে অনেকে। এটা কথা মাথায় রাখবে যে আমি আমার বেস্টটা দেবো। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আমিই সবচেয়ে ভালো পারি আর আমিও ভালো পারি, দুটো কথার মধ্যে ডিফারেন্স আছে না? তো সেই ক্ষেত্রে মাথায় রাখবে যে আমিও ভালো পারি, আমিও ভালোটা আমার দেবো। এইটা পজিটিভ সেন্স অফ হিউমারটা রেখে আমরা যাতে এক্সামে বসি, নার্ভাস ফিল করার কিছু নেই। এবং নিজে যতটা প্রিপারেশন করেছো তার উপরে বেস করে হচ্ছে গিয়ে তোমার আহ মাথায় রাখবে সেটাই সবচেয়ে প্রেজেন্টেশন হবে। তো যারা আমাদের ব্যাচে ছিলে, যারা ব্যাচে ছিল না, প্রত্যেকে ওয়েল প্রিপেয়ার, যারা যারা আমার ক্লাসটা দেখছো, আমি তাদের প্রত্যেকের উপরে অফকোর্স হচ্ছে গিয়ে আমি পজিটিভ একটা রেসপন্স যাবো। এইটা একটা ব্যাপার হলো। আরেকটা হচ্ছে গিয়ে মাথায় রাখবে, আম, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, বলো। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে, কোশ্চেন পেপারটা খুব ভালো করে পড়বে। কি বললাম? কোশ্চেন পেপারটা খুব ভালো করে রিড করতে হবে। কোশ্চেন বুঝে, ধরো বললো যে হচ্ছে কি, ফর এক্সাম্পল, ইন্ডিয়ার ক্যাপিটাল, তুমি লিখে দিয়ে আসলে, ও ক্যাপিটাল জিজ্ঞেস করেছে, স্যার তো জিকের ফার্স্ট কোশ্চেনে দিয়েছে হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল, তাহলে ক্যানবেরা লিখে দিই, স্যারের কোশ্চেনটাই কমন করে গেল, আমি তো 1 মার্কস পেয়ে যাবো। এই ধরনের কাজগুলো কেউ করতে যাবে না। কোশ্চেনটা একবার না হোক দুবার হলেও পড়, খুব ভালো করে পড়ো, মানেটা বোঝায়। এবার যদি তুমি এতবারই কোশ্চেন পড়ছো, আনসার লেখার তোমার টাইমই থাকছে না, সেটা তো অন্য জায়গায় চলে যাবে, সেটা করলে হবে না। এটা একটা হলো। আরেকটা হচ্ছে, তুমি মেন্টালি আইডেন্টিফাই করবে যে কোন কোশ্চেন গুলো তুমি ভালোভাবে পারছো, সেগুলো ভালো করে লেখো। এগুলো একটা। আর মার্কস অনুযায়ী তুমি কিন্তু তুমি নিজের মতো করে টাইম অ্যালোকেশন করে দেবে, যে জিকের জন্য আমি 30 মিনিটস দেবো বা 1 ঘন্টা দেবো, এটার জন্য আমি এত দেবো, তুমি সেটা মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখবে, আমি তো টাইম বলে দিলাম। এটা একটা হলো। আরেকটা হচ্ছে কি, কোশ্চেন্স পেপারের মধ্যে কি বললাম, আমি এক্সাম রিলেটেড যা যা কোশ্চেন ছিল পরীক্ষায়, সেগুলো আমি প্রিভিয়াসলি ডিসকাশন করে দিয়েছি। মানে আজকে আমি নতুন করে কিছু পড়াবো না, মানে কারো কোনো ডাউটস থাকলে সেগুলো বলবো। আর এক্সামের আগে এবং এক্সামের সময় যে সমস্ত জেনারেল ইনস্ট্রাকশন গুলো আমাদের ফলো করতে হয় সেগুলো ডিসকাশন হবে। ওকে, এইটা। তো কোশ্চেন্স যে পেপার থাকবে সেইটাতে কিছু ইনস্ট্রাকশন লেখা থাকে, সেগুলো আমরা জাস্ট হচ্ছে ভালো করে পড়বো, এবং যতটা পড়বো আমরা ততটা লিখবো। এবং প্রত্যেকটা জিনিসেরই তো একটা আনসার লেখার ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার ফলো করতে হয়, সেগুলো ইন্ট্রোডাকশনের ব্যাপারগুলো বা কোশ্চেন আমরা আননেসেসারি কিছু জিনিস ইনপুট করব না। এবং এইটা একটা আমাদের মাথায় রাখবে। আরেকটা হচ্ছে গিয়ে, এগুলোই আমাদের মেন হচ্ছে গিয়ে রুলস গুলো আছে। আর তেমন কিছু তো আমি দেখতে পাচ্ছি না, এগুলোই আছে। এবার তোমরা বলো, কার কি ডাউটস আছে, আমি 2-4 মিনিটের মধ্যে আমি ডাউটস গুলো ক্লিয়ার করে দিচ্ছি, বলো, একটা 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 করে। এনি ডাউটস?
পড়াশোনা রিলেটেড, পড়াশোনার বাইরে, মানে এক্সাম রিলেটেড, পড়াশোনা রিলেটেড থাকলেও বলতে পারো। বলছি কারো কোনো ডেটা মানে পড়াশোনা রিলেটেড বা এক্সাম রিলেটেড কারো কোনো নেই? আচ্ছা, এসে কি বলবো বলো, এসে তোমার নাম বলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, বলো বলো, আমি শুনতে পাচ্ছি, বল। গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটি থাকবে, এবং গ্রাউন্ড ফ্লোরে মাথায় রাখবে তোমার একটা হচ্ছে গিয়ে উম, কি বলে, একটা প্রিন্ট আউট কপি থাকবে, একটা লিস্ট টাঙানো থাকবে। তো সেখানে কত নম্বর ফ্লোরে কোন রুমে তোমাদের হচ্ছে গিয়ে এক্সাম দিতে হবে সেটা লেখা থাকবে। বুঝতে পারলে? ওইটা আমি তোমাকে মানে বুঝতে পারলাম না, আরেকবার বলো। হ্যাঁ, এইটা হচ্ছে কি, দেখো, এবার ওরা ওরা কোনো পার্টিকুলারলি বলে দেয়নি যে ধরো গোলাপবাগ ক্যাম্পাসটা একটা বড় ক্যাম্পাস, ভালো করে বুঝবে। গোলাপবাগ ক্যাম্পাসটা একটা বড় ক্যাম্পাস, তার মধ্যে হচ্ছে একাডেমিক যে সমস্ত বিল্ডিংস গুলো আছে তার মধ্যে যে কোনো একটাতে থাকবে। ওখানে তুমি যখনই যাবে না, ওখানে কালকে ওই বিল্ডিং গুলো, মানে ওই আশেপাশের বিল্ডিং গুলো, ওই একাডেমিক ক্যাম্পাসটা বা গোলাপবাগ ক্যাম্পাসটা মেইনলি বর্তমান ইউনিভার্সিটি যারা 5 ইয়ার্স এ এন্ট্রান্স দেবে তাদের জন্যই কালকে বন্দোবস্ত করা হবে। বাকিদের ক্লাস, অফিসিয়াল ক্লাসরা ছুটি থাকবে। তো সেই ক্ষেত্রে যারা কালকে ওখানে মানে জড়ো হবে বা যারা থাকবে ওখানে, ক্যান্ডিডেটস, গার্জিয়ান এবং ল এন্ট্রান্স এর জন্যই কালকে সবাই থাকবে। বুঝতে পারলে? তোমার কোনো রকম সমস্যা হবে না। সিকিউরিটি থাকবে, যারা ম্যানেজমেন্ট আছে তারা সবাই তোমাকে কোঅপারেট করবে। আর তার বাইরেও কোনো সমস্যা হলে কালকে আমি বলে দিচ্ছি, আমার 9635576039 এই নাম্বারটা কালকে মর্নিং থেকেই কিন্তু আমার অন থাকবে। আহ, আমাকে জাস্ট কল করে নেবে, হোয়াটসঅ্যাপ টেক্সট করলে হয়তো রিপ্লাই কখন পাবে জানি না, কিন্তু আমাকে কলটা করে নেবে। যার যেখানে ট্রেনে বাসে পৌঁছাতে, যে কোনো জায়গাতে যা যা সমস্যা হবে, আমাকে একবার কল করে নেবে যদি কোথাও সমস্যা থাকে। আমি আমার দিক থেকে কোঅপারেট করবো। ঠিক আছে? এটা একটা ব্যাপার হয়ে গেল। বুঝতে পারলে? ওকে। হ্যাঁ, বলো। হুম। ওটাই কিচ্ছু মাথায় রাখতে হবে না, ওটা ওইভাবে আসবে না। জাস্ট মাথায় রাখবে 12 আগস্ট ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয়, এবং তার ওই নোটসেই দেখো থিম কি আছে 2026 এর, জাস্ট এইটুখানি মাথায় রাখবে। যদি আসে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আসবে, এর বাইরে আর কিচ্ছু আমাদের জানতে হবে না। ওকে। 15 আগস্ট এইটা আসতে পারে এসেতে, যে 18th ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া বা এরকম একটা রিলেটেড আসতে পারে, এটাও একটু দেখে নিও। হ্যাঁ, যে বা আমাদের ধরো ফর এক্সাম্পল আমরা তো 18th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি, এবং 79 ইন্ডিপেন্ডেন্স ডে আমরা কমপ্লিট করেছি। আমরা কি কি জিনিস অ্যাচিভ করেছি, মানে অ্যাচিভমেন্টস এন্ড আসতে পারে তোমার, অ্যাচিভমেন্ট এন্ড চ্যালেঞ্জেস। ওকে, এইটা আসতে পারে, এই টপিকটা একবার দেখে রাখবে। ওকে, এইটা ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে আসতে পারে। বা হচ্ছে গিয়ে তোমার রাইজিং ইন্ডিয়া অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস, এরকম আসতে পারে। ওকে, এগুলো এগুলো আসতে পারে ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে, তো এগুলো দেখে রাখলে। আচ্ছা, যাই হোক, আমি E20টা নিয়ে একটু বলে দিই। E20টা হচ্ছে কি, মাথায় রাখবে, আমাদের যে ইন্ডিয়া আছে, যদি আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশন লিখি, ইন্ট্রোডাকশন আমরা কি লিখবো, যে আমাদের যে ইন্ডিয়া আছে না, ওয়ার্ল্ডের লার্জেস্ট বলতে পারো কনজিউমার অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস। ওকে, এবং এটা আমাদের সিগনিফিকেন্টলি না, আমরা আমরা মেইনলি হচ্ছে আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরে আমরা ইম্পোর্ট করে থাকি।
এবং সেটা আমরা বাইরের যে সমস্ত মিডল ইস্ট বলো, রাশিয়া বলো, ইউএসএ বলো, এই সমস্ত দেশগুলো থেকে আমরা আমরা ক্রুড অয়েলের উপরে ইম্পোর্ট করি, এবং সেগুলো আমাদের কিন্তু হচ্ছে গিয়ে মাথায় রাখবে যে ফরেন এক্সচেঞ্জ আছে সেগুলো কিন্তু আমাদের চাই সেখান থেকে। এবং এখন একটা জিনিস মাথায় রাখবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা হচ্ছে প্রমোট করছে যে এথানলটাকে হচ্ছে গিয়ে তোমার ব্লেন্ডিং করার চেষ্টা করছে, মানে মেশানোর চেষ্টা করছে কৃষির সাথে, পেট্রোলের সাথে, যাতে আমাদের যে ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম যেগুলো আমাদের ইম্পোর্ট করতে হয়, সেটা যাতে কমাতে পারি আমরা, এবং এথানল আমরা আমাদের ইন্ডিজিনিয়াস ভাবে সেটাকে আমরা আমরা তৈরি করতে পারি। এবার বিভিন্ন দেশ এগুলো পরীক্ষা করেছে। এখন E20 কথাটার মানে কি? E20 মানে হচ্ছে কি 100% তোমার যে যদি কোনো একটা মানে কি বলবো পেট্রোল তৈরি হয়, তার মধ্যে তোমার 80% হচ্ছে গিয়ে পেট্রোল থাকবে E20 এর মধ্যে, আর হচ্ছে গিয়ে 20% হচ্ছে গিয়ে তোমার এথানল থাকবে। এটাই হচ্ছে E20, এর বাইরে কিছু না। এবং E20 মাথায় রাখবে, একটা আমাদের যে ক্লিন এনার্জি আছে এটার দিকে আমাদের একটা হচ্ছে গিয়ে একটা ইন্ডিয়ার সিকিউরিটি, আমরা এনার্জিটা যদি নিয়ে আসতে চাই, তার একটা হচ্ছে গিয়ে ব্যাপার। এখন এটা তো গেল। এখন সবসময় জানো যে হচ্ছে গিয়ে পেট্রোল থেকে কতটা কার্বন মানে তোমার নিঃসৃত হয়, সেটা আমাদের পরিবেশের ক্ষেত্রে কত সমস্যা। মাথায় রাখবে, আমি কিন্তু এখানে কোন রকম পলিটিক্যাল ন্যারেটিভ বা এই ধরনের জিনিস আমি তৈরি করছি না, যেটা ফ্যাক্ট আমি সেটাই কথা বলবো। E20 তোমার কাছে ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে। পরীক্ষায় যদি সেটা তুমি ধরো, ফর এক্সাম্পল তুমি পরীক্ষায় শুধু E20 ধরো পরীক্ষা আসলো, তুমি শুধু খারাপই লিখে যাচ্ছ, কারণ ধরো দেখা যাচ্ছে তুমি এমন একটা আইডিওলজিকে বিশ্বাস করো যে তুমি গভর্নমেন্ট যাই করবে সেটা তোমার কাছে খারাপ লাগে, তো তুমি খারাপ লিখছো, E20 খারাপ লিখছো। এখন যিনি এক্সামিনার, তিনি দেখা গেল যে হচ্ছে গভর্নমেন্টের সাপোর্টার, তিনি তোমাকে সেখানে এক দেবে। আবার দেখা গেল যদি তিনিও গভর্নমেন্টের এগেনস্টে থাকে, তাহলে সে তোমাকে 10-এ 10 দেবে। আবার দেখা গেল তুমি গভর্নমেন্টের খুব সাপোর্টার, তুমি E20 শুধু ভালোই লিখে যাচ্ছ, ভালোই লিখে যাচ্ছ, ভালোই লিখে যাচ্ছ, কোথাও চ্যালেঞ্জেস বা কিছু লিখছো না। তাহলে তিনি যদি মানে কোশ্চেন এক্সামিনার যিনি আছেন, তিনি দেখা গেল হচ্ছে গভর্নমেন্ট বিরোধী লোক, তাহলে সেক্ষেত্রে তোমাকে তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে, আমি এটাই বলার চেষ্টা করছি, আমাদের একটা ব্যালেন্স রাখতে হবে। তার জন্য আমি বলেছি E20 অপরচুনিটি অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস। হ্যাঁ, তো এইবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের কাছে কি কি অপরচুনিটি আছে E20-র জন্য। নাম্বার ওয়ান অপরচুনিটি, আমাদের রিডাকশন করতে পারবো ইন ক্রুড অয়েল ইম্পোর্টস। যে ক্রুড অয়েল আছে না আমাদের বিদেশ থেকে, যেখান থেকে আমরা পেট্রোল, ডিজেল বা এলপিজি তৈরি করি, সেগুলো কিন্তু আমরা রিডিউস করতে পারবো, যাতে আমাদের ফরেন এক্সচেঞ্জ যেগুলো আছে সেগুলো আমাদের সেভ হবে, আমাদের এনার্জি সিকিউরিটি বাড়বে। 2 নম্বরে আমাদের কি লিখতে পারি, এনার্জি সিকিউরিটি যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাড়বে। 3 নম্বরে আমরা লিখতে পারি, এটা কিন্তু আমাদের ফার্মার্সদের জন্য অনেক বেনিফিট হতে পারে। এবং আমাদের যে সমস্ত E20 যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমাদের যখন হচ্ছে কি আমাদের পেট্রোল বা এই সমস্ত জিনিসের দাম অনেক কমে যাবে। মাথায় রাখবে, যে কোনো একটা জিনিসকে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই, সবসময় সেটাকে যে ট্রান্সপোর্ট কস্ট, সেটা তো সেখানে অ্যাড হয়, তো তাহলে সেই ট্রান্সপোর্ট কস্টটা যখন অ্যাড হবে, তখন আমাদের ইনফ্লেশন কমে যাবে কোনো জিনিসের দাম কমে গেলে। এইটা একটা। এবং হচ্ছে এমপ্লয়মেন্ট অনেকটা জেনারেশন হবে। এবং মাথায় রাখবে, এগুলো তো ফার্মার্সদের এখানে অনেক রোল প্লে করে, সেটা একটা। আরেকটা মাথায় রাখবে, লিখতে পারবো অপরচুনিটি হিসাবে এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক সুযোগ সুবিধা আমরা পাবো এনভায়রনমেন্টের ক্ষেত্রে। এবং এটা এগ্রিকালচার রিসার্চের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে, এবং ইন্ডিজিনাস যে টেকনোলজি আছে সেটার ক্ষেত্রে আমরা প্রমোট করতে পারবো। আচ্ছা, এবার কিছু চ্যালেঞ্জেস আমাদের অফকোর্স আছে। চ্যালেঞ্জেস মানে কি, একটা হচ্ছে ভেহিকেল কম্প্যাটিবিলিটি। ভেহিকেল কম্প্যাটিবিলিটি মিন্স কি বলতো? দেখো, একটা জিনিস মাথায় রাখবে, আমরা ইথানল ইউজ করার সময় আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, অনেক পুরোনো ভেহিকেলের ক্ষেত্রে এটা অনেক সমস্যা তৈরি করছে তাদের ইঞ্জিনস এর ক্ষেত্রে। এবার আমাদের যারা মিডল ক্লাস ফ্যামিলি, তারা যখন একটা ওল্ড মডেলের গাড়ি কিনে নিয়েছে, তো সেই ক্ষেত্রে সেগুলো যদি E20 ইউজ করা হয় এবং পেট্রোল পুরোপুরি যদি সেখানে ব্যান করা হয়, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবে যে এটা একটা সমস্যার কারণ হতে পারে তাদের গাড়িতে, যদি হতে পারে, আমার মনে হয় সাইন্টিফিক বা এগুলো আমরা রিফিউট করতেই পারি, সমস্যা নেই। এটা একটা গেল। আরেকটা হচ্ছে কি আমাদের কি বলবো, এখানে কিন্তু মাত্র একবার ফুড ভার্সেস ফুয়েলের একটা ডিফারেন্ট হবে। এটা একটা চ্যালেঞ্জেস, মানে ফুড প্রাইস কি বাড়বে কমবে, অ্যাবিলিটি অফ ফুড, এগ্রিকালচার মার্কেটের দিক থেকে, এটা একটা। এবং E20 এর ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে, প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে ইথানলের ক্ষেত্রে ওয়াটার কনজাম্পশন হয়। তো এতটা ওয়াটার এফিসিয়েন্ট কোথা থেকে আসবে, বা ওয়াটার সাফিসিয়েন্ট এফিসিয়েন্ট ক্রপস কোথায় পাবো, বেটার ইরিগেশন কোথায় পাবো, 2G এথানল কোথায় পাবো, ডাইভার্স ফিড স্টকস গুলো আমরা কোথায় পাবো, এটারও তো একটা ব্যাপার আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এটা একটা ব্যাপার। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস, আমাদের যে দেশটা আছে, এটা কি ইনফ্রাস্ট্রাকচারালটা আমাদের, আমরা এমন জায়গায় এসে পৌঁছাতে পেরেছি যে আমরা আমাদের পাইপলাইন্স বলো, স্টোরেজ ট্যাঙ্কস বলো, ব্লেন্ডিং ফ্যাসিলিটিস বলো, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বলো, এই জায়গাগুলো থেকে আমরা আজও এসে পৌঁছাতে পেরেছি যে আমরা আমরা এথানল তৈরি করতে পারবো, এথানল 100% লোকেদের ব্লেন্ডিং করতে পারবো, বা যাই বলো, বা এথানল মধ্যে পুরো আমরা ডিপেন্ডেন্ট হয়ে পারবো। এটা একটা কোশ্চেন আমাদের কিন্তু আছে। এটা একটা ব্যাপার। এবং আমি কি বললাম যে ওল্ডার ভেহিকলস যেগুলো আছে, সেই ভেহিকলস গুলোর মধ্যে কিন্তু এটা একটা ইম্প্যাক্ট ফেলবে।
হ্যাঁ, অ্যাডিকুয়েট ইনফরমেশন বলো, লোকেদের মধ্যে এখনো সেইভাবে ইথানলের ব্যাপারে ইনফরমেশন নেই, ক্লিয়ার কম্পারেটিভ স্ট্যান্ডার্ডস বলো, অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক্যাল সাপোর্ট বলো, এই জিনিসগুলো গভর্নমেন্টের তরফ থেকে নেই। সো সেই ক্ষেত্রে এটা একটা আসতে পারে। এখন একটা জিনিস আমি যেটা মনে করি, একটা সলিউশন তো অফকোর্স দেবে এই জায়গাতে। সলিউশন এটাই দেখবে যে পুরোনো গাড়িগুলোর জন্য আমাদের একটা হচ্ছে গিয়ে তোমার পেট্রোলও থাকুক, তারপরে আমাদের নতুন যে সমস্ত মডিফাই গাড়িগুলো আসছে যেগুলো পুরোপুরি এথানল দিয়ে চলতে পারবে সেগুলোও থাকুক, পাম্পে দুরকম জিনিসেরই ব্যবস্থা করা হোক। এখন এই যে পুরো এবার কি, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে কি আছে না, পুরোনো গাড়িগুলো তো সবগুলো সব গাড়ির না একটা লংজিভিটি থাকে। হ্যাঁ, সেই লংজিভিটির পরে সেই গাড়িগুলো যখন, যেই গাড়ির যখন হচ্ছে গিয়ে লংজিভিটি শেষ হয়ে যাবে বা ফিটনেস শেষ হয়ে যাবে, তখন থেকে সেই গাড়িগুলো আস্তে আস্তে গভর্নমেন্ট হচ্ছে সেগুলো অ্যাকোয়ার করে নিক, বা সেগুলো কোথাও একটা অন্য কাজে লাগানো হোক। আর ই-20-র উপরে জোর দেওয়া হোক, নতুন গাড়িগুলো যা যা মানে আজ থেকে বা 2027 সাল থেকে বা 2028 সাল থেকে যা যা গাড়ির প্রোডাকশন আসবে সবগুলো যাতে হচ্ছে ই-20 বেস গাড়িগুলোই তৈরি হয়। এরকম ভাবে একটা আমরা ব্যালেন্স করে একটা কনক্লুশন লিখে দিয়ে এটা আমরা করে দিয়ে আসতে পারি। বুঝতে পারলে জয়শ্রী? বাকিদের বলো আর কি ডাউট আছে। আচ্ছা, আর কারো কোনো ডাউট আছে? বলো। এনিওয়ান? আচ্ছা, কারো যদি